মাছ না মাংস দেখে আপনারা বুঝতে পেরেছেন কি? নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে ইয়াব বড় একটা মাছ থেকে কিছুটা অংশ এনেছে তোমাদের দাদাভাই, সেই মাছটা রান্না করব। তবে হ্যাঁ, কি মাছ সেটা পেপার থেকে বের করলেই বোঝা যাবে। তুমি সরিয়ে বসো, একদম গিঁট দিয়ে দিয়েছি, পেপারটা ছিঁড়েই কি আর হবে। ওয়াও, মাছটা তাহলে কতই না বড় ছিল। কিছুটা দেখে দেখে চিনতে পারছেন? চেনা চেনা লাগছে না? গোটাটা বের করলে ভীষণ চেনা লাগবে আপনাদের। দাঁড়াও না সোনা, এমন করো কেন তুমি? ইয়াব বড় একটা ছাতা মুরালি থেকে কিছুটা অংশ এনেছে। বড় বড় ছাতা মুরালিগুলো না দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। বাবু দাঁড়াও, আমি এটা গায়ে লাগিয়ে দিব কিন্তু। বাবু ভয় পেয়ে গেছে। এই মাছটা আমাদের এদিকে ছাতা মুরালি বলা হয়। কেন বলা হয় জানেন তো? মাছটা ইয়াব বড় হয়, পুরো যেন একটা ছাতাকে ফুটিয়ে দিলে যেরকম হয় না, সেই রকম মাছটা হয়, তার জন্য ছাতা মুরালি নাম। কিন্তু এর একটা নাম আছে, সেটা হলো শঙ্কর মাছ। মাছটা দেখেই বোঝা যাচ্ছে দেখুন যে এই মাছটা গোটাটা তাহলে কতই না বড় ছিল। এরকম বড় বড় শঙ্কর মাছ বলুন আর ছাতা মুরালি বলুন, আমাদের এদিকে মার্কেটে না খুব একটা আসে না, মাঝে মাঝে পাওয়া যায়। দেখতে পেয়েছে তোমাদের দাদাভাই, তার জন্য কিন্তু এনেছে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মাছটা কেটে নি। কি তুমি এখনই টাটা করে দিচ্ছ নাকি? কেন? বাবু বটি দাও, মাছ করবো। তুমি কি করছো? আনাজ করছো? হ্যাঁ। কি এগুলো নিয়ে আনাজ করছো? পিপা ডালা আর এই গা, এটা আবার কিরকম কথা? দাও আমাকে বটি দাও। তাহলে বন্ধুরা দেখলেন তো শঙ্কর মাছটা কতটা বড় ছিল। মাছের ভেতরের এই যে অংশগুলো দেখুন, একদম মাংসের মতন পুরো। কীরকম কালারটা দেখেছেন ভেতরটা? শুধু এদিকটা নয়, এদিকটাতেও দেখুন কীরকম কালারটা দেখুন। মাছটা এবার কেটে নেব বলছি ঠিক, কিন্তু এর যে মোটা মোটা কাঁটা, ঠিক কাটতে পারবো কি না সেটাও সন্দেহ। এই মাছ বরাবর কেটে ফেলছি। এই শঙ্কর মাছের ওপরের যে অংশ, এই যে মোটা একটা তার গায়ের যে ছাল বলা যেতে পারে, এইটা কিন্তু একটা বিড়বিড়ে ভাব, বালি বালি ভাব। এদিকটাতে তবু কম, এই যে মাথার দিকটাতে জানেন তো একদম পুরো মনে হচ্ছে গোটাটা বালি দেওয়া রয়েছে, যেন এমন মনে হবে এক্সট্রা একটা বালি যোগ করা রয়েছে। দেখুন শুধু বালি বালি ভাব। এই মোটা ছাল অংশটাকে সম্পূর্ণটাকে কিন্তু তুলে দিতে হবে। প্রথমে এটা ধরেছি, তারপর ওটাতে তুলব। ঠিক এরকমভাবে বটিতে তুলে দিচ্ছি। সবগুলো মাছ আমি কেটে নিয়েছি। দেখুন যতটা পেরেছি মাছের ওপরের যে গায়ের মোটা অংশটা সেটা কিন্তু তুলে দিয়েছি। আর মাছগুলোর পিসগুলো কীরকম হয়েছে দেখুন, পুরো মাংসের মতো, ভেতরটা কীরকম লাল দেখুন। এই রকম মাছ কীরকমভাবে রান্না করলে পরে স্বাদটা একদম রাজকীয় আসবে, সেই রকমভাবে আজ আমি আপনাদের সঙ্গে রান্না করে দেখাবো। চলুন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে দেবো। মাছের পিসগুলো আর একবার ভালোভাবে দেখে নিন কীরকম পিস হয়েছে। এই রকম মাছ যদি থাকে না, তবে রান্না হওয়ার পর এক থালা ভাত এক নিমেষেই উড়ে যাবে। লবণ আর হলুদ মাখিয়ে কিছু সময়ের জন্য মাছটাকে রেখে দিতে হবে। তাতে কি হবে বলুন তো? লবণটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো হলুদ। লবণ হলুদ সবগুলো মাছে মাখিয়ে দিচ্ছি ঠিক, তবে সবগুলো মাছ রান্না করব না, একবারে সবগুলো মাছ খাওয়া যাবে না। কিছুটা রেখে দেবো, কিছুটা রান্না করব। বেশ ভালোভাবে কিন্তু লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো তেল।
বেশ একটু বেশি করেই তেল দিয়েছি। মাছগুলো একটু ডুবো তেলে ভাজা হলে পরে না ভালো হবে। এইবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। এই মাছগুলো না বেশ অনেকগুলো একসঙ্গে দিয়ে ভাজা যায়, তার জন্য বেশ কয়েকটা একসঙ্গে দিয়ে দিয়েছি, যাতে আর একবার ভাজলে পরে ভাজাটা কমপ্লিট হয়ে যায়। আর একটা দিয়ে দেবো, দিয়ে আর দেবো না, এগুলো ভাজা হবে। তেলটা কিন্তু অবশ্যই মনে করে ভালোভাবে গরম করে নেবেন, না হলে এগুলো যদি কড়াইতে লেগে যায় না সবগুলো মাছ ভেঙে যাবে। এমনিতে এগুলো মাংসের মতন ছোটো ছোটো করে পিস করা হয়। মাছগুলোকে একবার করে আমি উল্টে দিচ্ছি দেখুন। আর উল্টে দেওয়ার সময় দেখুন কোথাও একটু লেগে নেই, কিন্তু বেশ সুন্দর কিন্তু কড়াই থেকে উঠে উঠে গেছে মাছগুলো। প্রথমটাতে তেলের কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম না, তার জন্য। আর একটুখানি লালচে লালচে কালার আসুক, তুলে নেব। মাছগুলো ভালোভাবে ডিপ ফ্রাই করা হয়ে গেছে, একে একে তেল ঝারিয়ে থালার মধ্যে তুলে নিচ্ছি। আর কীরকম কালারের মাছগুলো ভাজা হয়েছে আপনারা সেটা দেখেই বুঝে নিন। যে কয়েকটা বাকি ছিল আবারও একে একে দিয়ে দিচ্ছি। এই পিসগুলো না বেশ বড় বড় পিস। আবার যে মাছগুলো দিয়েছিলাম না সেগুলো একে একে ভাজাও হয়ে গেল, তেল ঝারিয়ে থালার মধ্যে তুলেও নিলাম। মাছগুলোর মধ্যে না অনেক চর্বি ছিল, যা তেলের কড়াইতে দিয়েছি ওই চর্বিগুলো গলতে 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 ভাজা মাছগুলো কতটা ছোট হয়ে গেছে দেখুন কাঁচা মাছের তুলনায়। একই তেলে দিয়ে দেবো গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ভাগ করে। জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে যায়, জিরে আর লঙ্কাটা। এই সময় উনুনের আঁচটা একটুখানি কমিয়ে রেখেছি। এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা। একবার দুবার আদা রসুনটা নেড়ে নিয়েছি, হালকা করে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো লবণ, যাতে পেঁয়াজটা খুব সহজে গলে যায়। এইবার একদম মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা গলে লালচে লালচে কালারও চলে আসবে আর পেঁয়াজটা ভাজা ভাজাও হয়ে যাবে। তারপর সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব। পেঁয়াজটা ভালোভাবে গলেও গেছে, লালচে লালচে কালার করে ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটোটাও গলে যাওয়ার জন্য সময় দেব। পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে গলে গেছে দেখুন, খুব সুন্দরভাবে গলেছে। একটু টাইম নিয়ে রান্না করলে পরে কী হয় বলুন তো, মশলাটা কষানো ভালো হয়। পেঁয়াজ টমেটো সুন্দর গলেও গেছে, তেলটা ছেড়ে গেছে, মানে খুব ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গেছে। আসুন এবার একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিই। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আলাদা একটু স্বাদের জন্য দিয়ে দেবো জিরার গুঁড়ো। পেঁয়াজ টমেটো ভালোভাবে কষানো হয়েছিল, তার সঙ্গে গুঁড়ো মশলাগুলো দিয়ে 2-1 সেকেন্ড মতো ঠিক এরকমভাবে নেড়ে নিলাম। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে দেখুন গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর। এবার আমি যেটা দেবো সেটা হলো টক দই। টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছি, আপনারাও যখন এরকমভাবে টক দইটা দেবেন আগে থেকে ফেটিয়ে রাখবেন। আর দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম নাড়তে থাকবেন। উনুনের আঁচটা একদমই লো করে দই দেবেন, না হলে যখন হাই আঁচ থাকবে তখন কোনো মতে দইটা দিতে যাবেন না, তাহলে দইটা কিন্তু আলাদা রকম হয়ে যায়, একটু ছাড়া ছাড়া ভাব হয়ে যায়, যেন দই দুধ সব কিছু আলাদা আলাদা কীরকম কীরকম একটা হয়ে যায় আর কি। যখন একদম লো আঁচে করে দইটা দেবেন না তখন কিন্তু ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হবে না। এইবার এটাকে কিন্তু একটুখানি সময় নিয়ে কষিয়ে নেব। দইটা দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষানোর পর কীরকম দেখতে লাগছে দেখুন। আর মশলা যে কষানো হয়েছে কীভাবে বুঝবেন, যারা রান্নাঘরে একদম নতুন তাদের জন্য আমার এই টিপস। মশলা থেকে চারদিকে কীরকম তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন, ঠিক এই সময়টাতে বুঝতে হবে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। ভেজে রাখা মাছগুলো একের পর এক আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে না এরকমভাবে রান্না করলে পরে মাছগুলোর আসল স্বাদ আপনি পাবেন, একদম একটা রাজকীয় স্বাদ, যাতে কিনা আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন।
ঠিক যেন মাংস কষানো হচ্ছে, দেখুন গন্ধটাও উঠেছে সেরকম মাংসের মতন, আর দেখতে সেরকম লাগছে। হঠাৎ করে কেউ যদি এখন দেখে না, একদম বুঝতে পারবে না যেগুলো মাছ রান্না হচ্ছে, সে কিন্তু মনে করবে এগুলো মাংস কষানো হচ্ছে। আর মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আমারও মনে হচ্ছে যে মাংস। এইবার দিয়ে দেবো কিছুটা জল। এইটা ফুটবে, 3 থেকে 4 মিনিট ফুটলে কিন্তু রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, মাছের এই তরকারিটাকে আরও সুস্বাদু বানানোর জন্য আমি এখানে একটা মশলা অ্যাড করব। যে কোনো তরকারির স্বাদকে দ্বিগুণ করার জন্য কিন্তু এই সিক্রেট মশলা, গোটা গরম মশলা আর গোটা জিরে কিছু সময় আগে ভিজিয়ে রেখেছি যাতে বাটতে সুবিধা হয়, বেটে দিয়ে দেব। 2-3 মিনিট মতন ফুটে গেছে। এইবার বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা জিরা সব কিছু বেটে দিয়ে দিয়েছি। এইবার আর 2 মিনিট কি 3 মিনিট ফুটবে বড় জোর, দেখবেন স্বাদটা কীরকম হয়। শঙ্কর মাছের তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি হালকা করে একটু ঝোল ঝোল রেখেছি, ঝোলটা দিয়ে না ভাতটা খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য। চলুন এবার এটাকে নামিয়ে ফেলি। দেখলেন তো বন্ধুরা, মাছ রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এটা মাছ রান্না নাকি মাংস রান্না দেখলে কিন্তু একদমই বোঝা যাবে না। এরকমভাবে যদি আপনারা বাড়িতে শঙ্কর মাছ রান্না করতে চান, অবশ্যই আমার রান্নার রেসিপিটা সম্পূর্ণ দেখে নেবেন। আর আজ শঙ্কর মাছের এই রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।